সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়েই মূলত আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়ে থাকি এবং এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে গ্রামীণ ঐতিহ্য, বাংলাদেশের যে হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, এগুলোকে গ্রাস করার যে একটা পায়তারা চলছে জঙ্গি মৌলবাদী গোষ্ঠী দ্বারা, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনের ভিতরে পুলিশের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়েছে স্থানীয় ধর্মীয় গোষ্ঠী, এবং এরপর দিনই শনিবার দিন, গত শনিবারের কথা বললাম, পরদিনই কিশোরগঞ্জে, বৃহস্পতিবার সন্ধ্যা কিশোরগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে কনসার্ট বন্ধ করে দিয়েছে তৌহিদি জনতা। ইমাম মাশায়েখ, ওলামা মাশায়েখ পরিষদ নামে একটি সংগঠন। আর গতকালকে সিলেটের বিয়ানীবাজারে দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা বন্ধ করার জন্য তৌহিদি জনতার ব্যানারে দাবি জানানো হয়েছে। এই নিয়ে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এসব নানা বিষয় নিয়ে কথাগুলো ভারতের আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে, তিনি কি আসলে যাচ্ছেন না যাবেন কি না, এই নিয়ে মানুষের মধ্যে নানা সন্দেহ আছে। গেলে কি হবে, না গেলে কি হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তেল গ্যাস জ্বালানি সংকটে মানুষ এখন অতিষ্ঠ। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে গতকালকে ঘটনাটি। এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। আমাদের আজকে অতিথি হচ্ছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। এই যে শুরুটা বলছিলাম যে বাংলাদেশের যে চিরায়ত সাংস্কৃতিক যে কালচার, যে আপনার ঐতিহ্যবাহী যেসব সংস্কৃতি আছে, সেগুলোকে আসলে গ্রাস করা একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। খোদ পুলিশের উপর, পুলিশ লাইনের ভিতরে ঢুকে গিয়ে, ব্রাহ্মণবাড়িয়া ঘটনা আপনি নিশ্চয়ই জানেন, পুলিশ লাইনের ভিতরে গিয়ে হামলা চালিয়েছে স্থানীয় মাদ্রাসার ছেলেপেলেরা। পুলিশ নির্বিকার, পুলিশ মুসলেকা দিয়ে সে জায়গা থেকে বের হয়ে আসছে, মানে আর অনুষ্ঠান করবে না এইরকম মুসলেকা দিয়ে। ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের বাইরে নাকি? ধন্যবাদ বিপুল ভাই, ধন্যবাদ দেশবার্তার দর্শক শ্রোতা যারা দেখছেন বা দেখবেন, সবাইকে আমার অভিনন্দন। আপনি যে কথাটি বলেছিলেন, গত 5-7 দিন ধরে আমার মনের মধ্যে বিষয়টি এত বেশি ঘুরপাক খাচ্ছে যে ভেবে দেখলাম যে আমরা ছোটবেলা থেকে কি দেখে আসছি। আমরা দেখেছি যাত্রা গান, পালা গান, সারি গান, নৌকা বাইচ, ঘোড় দৌড়, ঘুড়ি উড়ানোর উৎসব, নানান রকমের উৎসব আমরা দেখে আসছি। পাশাপাশি আমরা ধর্মীয়, যেমন ওয়াজ মাহফিল, তাবলিগ এবং ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা পাশাপাশি হয়ে আসছে, আমরা দেখে আসছি। কোথাও কখনো কোনো এই বিষয় নিয়ে সাধারণত কোনো সংঘাত অথবা কোনো বিতর্ক আমাদের মাঝে বিগত দিনে আমরা দেখিনি। কিন্তু এই আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পরে ইউনূস সরকারের সময় আমরা দেখেছি মাজারে ভাঙচুর, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া। এই একটা তৌহিদি জনতা নামে একটি, এটা কোনো সংগঠনও কিন্তু না, তৌহিদি জনতা একটি ইসলামিক রাজনীতির একটি নতুন একটি সংযোজন। তৌহিদি জনতা মানে সাধারণ মানুষকে, তারা কিছু ধর্মান্ধ মানুষ এই কাতারে ফেলে নানান রকমের অপকর্ম করার পায়তারা তারা করছে এবং সমাজটাকে একেবারে স্পষ্ট দুটি ভাগে ভাগ করার চেষ্টা করছে। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটা, খোদ পুলিশ লাইনের মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বা গান বাজনার প্রোগ্রাম চলছিল,
সেখানে পার্শ্ববর্তী মাদ্রাসার কিছু উচ্ছৃঙ্খল ছাত্ররা সেখানে গিয়ে সেই অনুষ্ঠানটাকে পণ্ড করে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, আমি যতটুকু জেনেছি পেপার পত্রিকার মাধ্যমে, ফেসবুক এবং নিউজ এর মাধ্যমে যতটুকু জানতে পারলাম, যে সেখানে নতুন ডিআইজি সাহেবের আগমন উপলক্ষে পুলিশের কর্মীরা সেখানে একটি পারিবারিক, তাদের পুলিশ ফ্যামিলির একটি গান বাজনার অনুষ্ঠান এর আয়োজন করেছে। প্রশ্ন আমার দুটো, একটি হলো গান বাজনা করাটা কি অপরাধ কিনা, আমাদের দেশের আইনে এটা নিষিদ্ধ কিনা। দ্বিতীয়ত হলো যে উচ্চ স্বরে রাত্র 10টা-11টার পরে মিউজিক বাজানো লাউডলি, যাতে পাশের মানুষের অসুবিধা হয়, সেটা এখানে বিবেচনায় ছিল কিনা। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এতটা অবনতি হয়েছে যেখানে খোদ পুলিশ লাইন ডিআইজি সাহেবের উপস্থিতিতে, বড় বড় পুলিশি কর্মকর্তাদের উপস্থিতিতে সেখানে ভাঙচুর এবং সেই শেষ পর্যন্ত মুচলেকা দিয়ে ওই প্রোগ্রাম বন্ধ করতে হয়েছে। আমার প্রশ্নটা হলো, এটা করতে হবে কেন? যদি এটা আইনের চোখে অপরাধী কোনো অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে খোদ পুলিশ কেন এই প্রোগ্রামের আয়োজন এখানে করেছে? এটা আমার একটা প্রশ্ন। এবং ডিআইজি সাহেব এমন কি হয়ে গেছে যে ডিআইজি সাহেবকে ডেকে ওখানে গান বাজনা নৃত্য পরিবেশন করতে হবে? এটাও কিন্তু একটা মানে সামাজিকভাবে আমাদের একটা প্রশ্নের বিষয় হতে পারে। উনি একজন আইনের মানুষ, সেগুলো তো একরকম গেলই না, আমি একটা পর আসছি। উনি একজন আইনের মানুষ, উনি কেন সেখানে একটা বেআইনি, যেহেতু উনি মুচলেকা দিয়ে বন্ধ করেছেন, তাহলে উনি নিশ্চয়ই এটাকে অ্যাডমিট করেছেন যে এটা একটা বেআইনি কাজ ছিল। সেটা উনি কেন করতে গেলেন? আমরা তো জানি যে গান বাজনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করাটা কোনো অপরাধের বিষয় না। তো সুতরাং পুলিশকেও এখানে দায়ী করার সুযোগ রয়েছে। আমরা কিছুদিন আগে মনে আছে মিরপুরের একটি থানার মধ্যে নির্লজ্জ একটি গান বাজনার অনুষ্ঠান হয়েছিল, ভাইরাল হয়েছিল সাহেবে। তো একটি থানার মধ্যে কেন এই ধরনের উল্লাস? দেশের পরিস্থিতি কি এতই সুখকর যে পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় নাচ গান করবে আর মানে সেটা পরবর্তীতে সমালোচনা হবে? তাদেরও চিন্তা করা উচিত যে কোথায় কি করা উচিত বা উচিত না। যদি খোদ আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের কাজ করে, সাধারণ মানুষ, মৌলবাদীরা তো আশকারা পেয়েই যাবে। আচ্ছা, এখন আসেন পরবর্তীতে যেটা হয়েছে কিশোরগঞ্জে। না, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, পুলিশের এইখানে গান বাজনা পুলিশের কম্পাউন্ডের ভিতরে হচ্ছে, তো সেখানে গান বাজনা কি কোথাও নিষেধ আছে বাংলাদেশে যে পুলিশের ওখানে গান বাজনা করা যাবে না, আর্মির ওখানে গান বাজনা করা যাবে না, ডাক্তারদের ওখানে গান বাজনা করা যাবে না? এরকম তো নিষেধাজ্ঞা নিশ্চয়ই কোথাও নাই। এরকমের নিষেধাজ্ঞা নাই, তবে যেটা আমি দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা ওখানে তাদের পরীক্ষা ছিল, তাদের দাবি হলো যে মাদ্রাসার থেকে শব্দের জন্য তারা, হ্যাঁ, এইটার জন্য তো ভাঙচুর করে দেয় না, এটা তো কর্তৃপক্ষ জানাইলে। আমি সেটাই বলতে চাচ্ছি, কর্তৃপক্ষকে জানাতে হবে কেন? কর্তৃপক্ষ তো পুলিশ, আপনি আমি না, সাধারণ মানুষ না। সুতরাং কর্তৃপক্ষেরও বোঝা উচিত ছিল যে পাশে একটি মাদ্রাসা আছে, মানে সেখানে জোরে সোরে গান বাজানো যাবে। কিন্তু গান বাজনা করাটা কিন্তু অন্যায় না, আমাদের প্রচলিত আইনে গান বাজনা করাটা অন্যায় না। আমরা অনেক সময় দেখেছি বাসার পাশে সারা রাত ওয়াজ মাহফিল হয়, জোরে জোরে মাইক বাজে, চতুর্দিকে মাইক বাজে। হ্যাঁ, কই আমরা তো এই জন্য কোনো মানুষ গিয়ে কোনোদিন বলে নাই যে এই ওয়াজ মাহফিল বন্ধ করো। তাহলে গান ছিল, বৃদ্ধ মানুষ গ্রামে গঞ্জে অসুস্থ থাকে, বাচ্চারা। হ্যাঁ, এবং আমরাও অনেক সময়, আমি নিজেও ভুক্তভোগী, অনেক সময় রাত্রে ঘুমাতে পারিনি পাশের বাড়িতে। কিন্তু আমার যে প্রশ্নটা, আমি যে প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মনে করেন এটা তো একটা গান, ধরে নিলাম যে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে পুলিশ মাদ্রাসার পাশে এটা করে ভুল করছে, কিন্তু প্রশ্ন হইলো এইটা কি কোনো অজুহাত না এই গান বাজনা বন্ধ করার জন্য? আপনি দেখবেন এরপরে ধরো মুচলেকা দিল, ব্রাহ্মণবাড়ি এরকম কোনো গান বাজনা পুলিশ করতে পারবে না কোনোদিন, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো যে আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ঢাকা মেডিকেল একজন চাঁদাবাজ রাতে এক ডাক্তার আক্রান্ত হয়েছিলেন, সেই ডাক্তারকে দেখতে গিয়েছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে
উনি বলেন আরে ভাই সন্ত্রাসী চাঁদাবাজি ঘটনার মধ্যে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আসলে সংস্কৃতিটা বন্ধ করলো সন্ত্রাসী কায়দায় যে জঙ্গিরা। তো সেখানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন এবং তিনি স্বীকার করে নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া যেখানে যেটা করা দরকার সেটা করা হয়, ব্রাহ্মণবাড়িয়া অনেকটা ইয়ের বাইরে। তো এর আগে আপনি জানেন একটা নাটকের না সিনেমারও একটা ইয়ে ছিল, উদ্বোধনী ইয়ে ছিল, সেটিও মোল্লারা বন্ধ করে দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। এই নিয়ে রুবিন ফারহানা নিজেই হাইওয়েতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন, ঢাকা সিলেট মহাসড়কের হাইওয়েতে দাঁড়িয়ে। তাই এই যে একটা অবস্থা, ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের বাইরে কিনা? না, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বাইরে না, আপনিও জানেন ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মধ্যে এবং প্রচলিত আইনের মধ্যেই আছে। তো খোদ যেখানে আপনাকে বুঝতে হবে, খোদ পুলিশ প্রশাসন যেখানে অসহায়, স্বরাষ্ট্রমন্ত্রী তো অসহায় হবে, স্বরাষ্ট্রমন্ত্রী তো পুলিশদের বস। তো সুতরাং আইন শৃঙ্খলা তাদের কন্ট্রোলে নাই, এটা আপনাদেরকে বুঝতে হবে। কিশোরগঞ্জের যে প্রোগ্রামটা, সেটা তো আর ব্রাহ্মণবাড়িয়ার সাথে তুলনা করা যাবে না। সেখানে সিম্পলি একজন ভদ্রলোক, উনি একটি নতুন রেস্টুরেন্ট ওপেন করবেন এবং সেই রেস্টুরেন্টের ওপেন উপলক্ষে তিনি লটারির ব্যবস্থা করছেন এবং গণ্যমান্য মানুষদেরকে দাওয়াত করেছেন, তাদেরকে জানান দিবেন যে উনি একটি রেস্টুরেন্ট ওপেন করেছেন, সেখানে একটু হালকা গান বাজনা হবে। সেটাও বন্ধ করতে বাধ্য হলো উনি। কেন? এটা কিন্তু ব্যাখ্যা প্রশাসনকে দেওয়া উচিত যে কেন এটা বন্ধ করা হলো। তাহলে কি এই দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা এগুলা কি বন্ধ হয়ে যাবে? আইন করে, তাহলে আইন করে সংসদের মাধ্যমে বলে দেখ যে এদেশে আর কোনো গান বাজনা হবে না, শুধু ওয়াজ হবে, মাহফিল হবে, আর কিছু হইতে পারবে না। হ্যাঁ, এটা বন্ধ করে দিতে পারে। আবার দেখেন এরপরে যেটা সিলেটে হলো, নৌকা বাইস, এখানে তো গান বাজনার সাথে কোনো মানে সংস্পর্শ নাই। হ্যাঁ, নদীতে নৌকা বাইস হচ্ছে, সেটাও বন্ধ করে দিল। হ্যাঁ, সেটাও বন্ধ করে দিয়েছে। তাহলে এগুলো দিয়ে কি প্রমাণিত হচ্ছে? সরকারের অসহায়ত্ব ছাড়া আর কি প্রমাণিত হচ্ছে? তো সরকার যদি একটা জঙ্গি গোষ্ঠীর কাছে এইভাবে অসহায় নতুন জন সারেন্ডার মানসিকতা নিয়ে আগাতে থাকে, তো আগামী দিনে তো বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। তো সুতরাং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, সরকারের উচিত হবে এই জায়গাগুলোকে অত্যন্ত শক্তভাবে, যদি সরকার কন্ট্রোল করতে না পারে, তাহলে মৌলবাদীদের কাছে ওনাদেরকে বিদায় হতে হবে, মৌলবাদীদের কাছে ক্ষমতা দিয়ে। এখন দেখেন, পাশাপাশি আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন। আইন শৃঙ্খলা তো এখন রাস্তায় দেখবেন একটা শ্রেণী হাঁটাচলা করে, রিক্সায় বিভিন্ন জায়গায় দেখবেন এই পরিমাণে এই রকমের বাবরিওয়ালা চুল, দাড়িও আছে, মাথায় একটি সুন্নতি মানে টুপিও আছে, এবং তাদেরকে দেখলে এখন মানুষ কিন্তু ভয় পায়। মানুষ কেন ভয় পাবে তাদেরকে দেখলে? ভয় পাওয়ার কারণই হলো যে কোনো সময় যে কোনো কারণে তারা একটা মবের সৃষ্টি করে ফেলে, এবং যেই মবের কাছে খোদ পুলিশ বাহিনী অসহায় আমরা যখন দেখতে পাই, তখন সাধারণ মানুষ এটার থেকে মানে ভীষণভাবে শঙ্কিত হয়। এটা দেশের জন্য ভালো না। পাশাপাশি আপনি দেখেন চাঁদাবাজি, তারপরে মিথ্যা মামলা, ভুয়া ঘটনা সাজিয়ে। আমি একটি ঘটনা আমার মনে পড়েছে, আমি আমার বাসার কাছেই আমি জানি, এই জন্য আপনার মৌচাকের ওখানে ফরচুন মার্কেট নামে একটা মার্কেট আছে, আপনি জেনে থাকবেন। তো সেখানে একটা মামলা হয়েছে, চাঁদাবাজির মামলাটা কি? সেই মামলাটা আমি দেখেছি একটু করে। সেখানে বলেছে যে অমুকে এই ফরচুন মার্কেটের মসজিদে খালেদা জিয়ার দোয়া মাহফিল করার জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটা এই মার্কেটের লোকজন অমুকে এটা করতে দেয়নি এবং আমাদের কাছে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। দেখেন মামলাটা, দেখেন পুলিশ সেই মামলাটা খুব সাগ্রহে নিয়েছেন। নেওয়ার পরে যেটা হয়েছে, যেটা নিয়ে আমি আলোচনাটা এই কারণেই করছি, আপনি গত 2-3 দিন সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে মানে ভাইরাল হয়েছে। সেই মামলার এক আসামি তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে ফরচুন মার্কেটের গেটে তাকে কয়েকজন সন্ত্রাসী, আমরা ভিডিওতে দেখেছি, হয়তো আপনিও দেখেছেন, যে জোর করে ধরে তার পকেটের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার
চেষ্টা করছে। তার মেয়েও এটা কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, এবং তার পকেটে আমরা যেটা শুনেছি তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং ঢুকিয়ে দিয়ে একটু দূরেই পুলিশ দাঁড়ানো ছিল, পুলিশের কাছে মানে হস্তান্তর করেছে। আমার প্রশ্নটা হলো যে এই দেশের বর্তমান প্রেক্ষাপটে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল হবে, সেই মসজিদে করতে দিবে না, উল্টা 10 লক্ষ টাকা চাঁদা চাবে, এইটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা? এই মামলাটা যখন করতে গেল তখন পুলিশের উচিত ছিল এইটাকে তদন্ত করে মামলাটাকে গ্রহণ করা। আচ্ছা গেলাম, বাদ দিলাম, এরপরে একটা আসামিকে ধরার দায় দায়িত্ব কি পুলিশ বিএনপির কর্মীদের হাতে দিয়ে দিয়েছে? তারা কি তাকে ধরে নিয়ে পুলিশের হাতে দিবে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে থেকে থেকে সেই ঘটনাগুলো দেখবে? এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে প্রমাণিত হয় এটাই যে আইন শৃঙ্খলা বলতে দেশে কিছু নাই এই মুহূর্তে ভাই। আপনি ওয়াজ করতে পারবেন না, আপনি কি বলেন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে পারবেন না, আপনি দোকান উদ্বোধন করতে পারবেন না, হ্যাঁ, আপনি নৌকা বাইচ করতে পারবেন না, হ্যাঁ, আপনাকে মানে ধরে নিয়ে মামলায় ঢুকিয়ে দিবে, একটি মিথ্যা মামলায় ঢুকিয়ে দিয়ে একটা মানুষকে হয়রানি করে। এখন বলতেছে সরকার, পুলিশ বলতেছে যে আমরা 7 সদস্যের একটা কমিটি গঠন করেছি, এবং কমিটি গঠন করে এটা সঠিক সিদ্ধান্ত মানে এই করে চেক করে আমরা সঠিক মানে আইনগত ব্যবস্থা নেব। কিন্তু যে ব্যক্তি ইয়াবা পকেটে ধরেই দেওয়া হলো, তাকে কিল ঘুষি লাথি দিয়ে তাকে জেলখানায় দেওয়া হয়ে গেল, সেই লোকটা তদন্তকালীন অবস্থায় কোথায় থাকবে? সে কি জেলখানায় থাকবে নাকি? হ্যাঁ, পুলিশ যদি সাথে সাথে এইটা বলতো যে না ওকে ছেড়ে দেওয়া হলো, জামিনে ছেড়ে দেওয়া হলো, এবং আমরা তদন্ত কমিটি গঠন করেছি, এই মামলাটি যদি মিথ্যা হয় তাহলে যিনি মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, আর যদি উনি যদি আসলেই দোষী প্রমাণিত হয় তাহলে ওনাকে জেলে নেব। কিন্তু এই যে মানুষটা যে আজকে 10 দিন 15 দিন এই গরমের ভিতরে উনি জেলে থাকবেন বা 6 মাসও থাকতে পারেন, তাহলে তার প্রতি কি অন্যায় করা হলো না? তাহলে আমরা সমাজে কিভাবে হাঁটবো? এখন আমি রাস্তায় বের হয়ে গেলাম, আমাকে একজনের ধরে এসে আমার পকেটে 2টা ইয়াবা দিয়ে পুলিশের সাথে একটা মেকিং করে আমরা দিয়ে দিল। পুলিশেরও তো এই বিএনপির এই চাঁদাবাজির সাথে তাদের অংশগ্রহণ প্রমাণিত হয়ে যায়। এগুলো তো মানুষ দেখছে, এতে তো বিএনপির ভাবমূর্তি ভালো হবে না। আমি ধরে নিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব কঠিন ভাবে এগুলো মানে দেখার চেষ্টা করছে, কিন্তু একটা ফরচুন মার্কেটের মামলা, সেটাও কি তারেক সাহেবকে দেখতে হবে? তাহলে ওইখানে ওসি এসি ডিসি এগুলো আছে কি জন্য? এবং তারা তো এইগুলোর সাথে তারা সবাই জড়িয়ে যাচ্ছে। তাহলে পরিস্থিতি তো এমন হবে আগামী দিনে যে আওয়ামী লীগ যে পরিস্থিতির শিকার হয়েছিল, এবং আওয়ামী লীগের সময় যে পুলিশ সরকারি কর্মকর্তা তাদের যে অবস্থা হয়েছিল, ওনাদের অবস্থা তো তার থেকে বেশি ভয়ঙ্কর হবে। ওনারা তো সেই রাস্তায় হাঁটছেন, ওনারা তো রাস্তা পরিবর্তন করে নেয়। এটা আমি একটা জিনিস মানে এখন বলতে চাচ্ছি, সেটা হলো জানেন, আমাদের দেশে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তাদের হাত হইল 3টা, ডান হাত, বাম হাত আর অজুহাত, বুঝছেন? কারণ তারা ওই যে একই গতানুগতিক কথা, তদন্ত করব, তদন্ত করে সঠিকভাবে সিদ্ধান্ত নিব। আবার আমাদেরকে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেন নাই, এখন পর্যন্ত মামলা, এই একটা কমন একটা ডায়লগ হয়ে গেছে। আমি রাস্তায় হেঁটে যাব, আমি বরিশালে একজন আমার হসপিটালে ভর্তি আছে ভদ্রলোক, সেই ভদ্রলোককে সন্ত্রাসীরা ধরে পিটিয়ে হাত পা ভেঙে তিনি 1 মাস শেরেবাংলা মেডিকেল কলেজে ছিলেন। সেখান থেকে আমাদের নিজস্ব একটি হসপিটাল আছে দক্ষিণাঞ্চলে, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হসপিটাল, সেই হসপিটালে উনি আবার ট্রান্সফার হয়ে, কারণ ওনার অবস্থা এমন, হাসপাতাল থেকে ওনাকে রিলিজ করে দিয়ে গেছে এবং উনি বাসায় যাওয়ার কোনো অবস্থা ওনার নাই, সেজন্য আমাদের হসপিটালে উনি ট্রিটমেন্টের জন্য আসছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন। প্রশ্নটা হলে আমি কেন বলছি, আমি জিজ্ঞেস করলাম আপনি কি মামলা রুজু করেছেন? বলছে না, এখন পর্যন্ত মামলা রুজু করিনি। আমি কেন করেন না? বলে যে আমি তো নিজেই অসুস্থ, আমার হাত ভাঙা, আমার পা ভাঙা, আমি কিভাবে মামলা করব, আমার ভাই ব্রাদার কেউ নাই। প্রশ্নটা হলো, ওই দেশে পুলিশ নাই, ওই দেশে থানা নাই, তারা জানে না যে এখানে এরকম একটা ঘটনা হয়েছে, একটা ব্যক্তির হাত পা ভেঙে তাকে হসপিটালাইজড করা হয়েছে, তাহলে ওনার মামলা কেন করতে হবে বলেন? হাত পা আপনার ভাঙলো,
হ্যাঁ, আপনার মাথা ফাটলো, আপনাকে কেন থানায় গিয়ে মামলা করতে হবে? পুলিশ কেন আপনার কাছে গিয়ে জিজ্ঞেস করবে না যে ভাই আপনার হাত কেন কিভাবে ভাঙলো, কে ভেঙেছে, মাথা কে ফাটিয়েছে, তার নাম বলেন, আমরা তার বিরুদ্ধে মামলা ব্যবস্থা নিব। পরিস্থিতিটা এরকম। এই দেশের পরিবর্তন কেমনে হবে ভাই? দেশে আইন শৃঙ্খলার কোনো, কালকেই তো বললাম রংপুরে 4টি লাশ উদ্ধার হয়েছে। আইন শৃঙ্খলা তারা রক্ষা করবে, তারাই যদি এই সমস্ত বিষয়গুলো ইগনোর করে বা এটার সাথে জড়িয়ে যায়, তাহলে আইন শৃঙ্খলার পরিবর্তন কেমনে হবে? আজকে ধরেন আপনার যেটা বলছিলাম, রংপুরে 4 জন, একই পরিবারের 4 জনকে মেরে 4 দিন পরে বা 3 দিন পরে পচা গলা গন্ধ বাহিরের পর লাশ উদ্ধার হয়েছে। এই যে এই খুনকে কি স্বাভাবিকভাবে নেওয়ার কোনো উপায় আছে? যেটা নর্মাল একটা খুন ঘটলো, এই একের পর এক হত্যাকাণ্ড, নদী নালায় লাশ পাওয়া যায়, সর্বত্র চাঁদাবাজি। এই ডাক্তার, ঢাকা মেডিকেলের যে নাক কান গলার যে বিশেষজ্ঞ ডাক্তার, ওনাকে যেভাবে পিটিয়েছে এবং পিটার পরে ওনাকে আবার হুমকি দিচ্ছে যে আরেক দফা ওনাকে ইয়ে করবে। আজকে দেখলাম সকালবেলা কোথায় যে আরো অনেক ডাক্তারকে হুমকি দেওয়া হচ্ছে চাঁদার জন্য। এগুলো শেষ কোথায় আসলে? দেখেন, এটা আমাদের খুব দুর্ভাগ্য। এই ঘটনা যে নতুন তা না, তীব্রতাটা একটু বাড়ছে, সবসময় ছিল কম বেশি এই ধরনের, হ্যাঁ লিমিটের মধ্যে ছিল, কিন্তু এটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দিন দিন বাইরে চলে যাচ্ছে। আগে ধরেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছে, বিএনপি যখন ক্ষমতা ছিল বিএনপি করেছে, জাতীয় পার্টির সময় কম বেশি অল্প স্বল্পকালীন সময় জাতীয় পার্টির ক্ষমতা ছিল, তখনও হয়তো হয়েছে, সেগুলো একটা লিমিটের ভিতরে ছিল। এখন এইটার সাথে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন নাই, জাতীয় পার্টি নাই, 14 দলও নাই, এখন বিএনপির সাথে এমন একটা সংগঠন জড়িত হয়েছে, তাদের 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 কি বলে সংগঠন, তারা রাজপথেও আছে, আবার তারা সংসদেও আছে। তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা একটা নতুন মাত্রা যোগ হয়েছে আপনার আইন শৃঙ্খলা একেবারে। কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্থ সফর নিয়ে আপনার কি মনে হচ্ছে? ওনার কিন্তু বার্থ সফর যাওয়া দরকার নাকি দরকার না? দেখেন, আমার মতো একজন সামান্য মানুষ এই যে পররাষ্ট্র নীতি বা এগুলো নিয়ে খুব বেশি কথা বলার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। তবে একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে আমাদের সংবিধানেও যেটা আছে যে কারোর সাথে বৈরিতা বা শত্রুতা নয়, হ্যাঁ হ্যাঁ, সবার সাথে বন্ধুত্ব, এই 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 মানে যে মূল মন্ত্র আমাদের সংবিধানে, সেইভাবে আগাতে চাইছে। সেটাকে যদি আমি বলি, তাহলে ভারতের সাথে বৈরিতা করাটা আমাদের জন্য সেটা খুব যে বেশি ভালো হবে সেটা আমার কাছে মনে হচ্ছে না। দ্বিতীয়ত, যে ভারতে সফর করতে গেলে ওনার ক্ষতিটা কি? এটা তো এই সাউথ ইস্ট এশিয়ান বা একটা আন্তর্জাতিক একটা কৃষ্টি কালচার, এবং এখন যেই সম্মেলনে উনি যাবেন, এই সম্মেলনে তো বাংলাদেশ বোধহয় সভাপতি, হ্যাঁ, তো সেখানে উনি যাবেন না কেন? এখন অনেকে প্রশ্ন তুলে যে উনি শেখ হাসিনা প্রত্যাবর্তন বা সেখানে ফেরত, এবং হাদি হত্যার মামলার যে আসামি তাকে ফেরত, এবং আরও আওয়ামী অনেক সন্ত্রাসীরা ওখানে লুকিয়ে আছে, তাদের এই সমস্ত বার্গেনিং, এগুলোকে, এই সমস্ত সমস্যার সমাধান হলে উনি যাবেন বা না হলে যাবেন না, এইরকম একটা কিছু নাকি? তাহলে এইখানে বসে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থান থেকে এই রকমের শর্ত চুক্তি চাপিয়ে দিয়ে কি আরেকটা দেশে যাওয়া সম্ভব? বরং আমার কাছে মনে হয় সে আলোচনার টেবিলে বসলে, দুই দেশের রাষ্ট্রপ্রধান যখন আলোচনায় বসবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তো সুতরাং আমার মনে হয় যে ভারত সফর আমাদের জন্য ভালোই মনে হয়। ভারত সফরে যাওয়াটা আমাদের দেশের ভালো। যদি না যায় তাহলে কি হবে? না হলে সম্পর্কের তিক্ততা একটু বাড়বে। এই তো, ভারত তো আর আমাদের দেশকে আক্রমণ করবে না, আমরা ভারতের সাথে যুদ্ধ জড়াবো না, কিন্তু আমরা তিক্ততায় জড়াবো, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে ভারতের সাথে, আপনার গঙ্গা চুক্তি, তিস্তা, এই যে পানি বন্টনের বিষয় আছে, আপনার বিশাল একটা বর্ডার আমাদের ভারতের সাথে আছে, এইগুলো তো আমাদের একটা
সব সময়ের একটা যে সমস্যা, সেটার সাথে যদি আরো সমস্যা আপনি জড়ান, তাহলে তো আপনার সমস্যার সাথে একদম সমস্যায় জড়িয়ে যাবেন। এখন আপনার ভরসাটা কি? এখন আপনি যদি মনে করেন যে আমার ভারত লাগবে না, আমার কাছে পাকিস্তান আছে, আমার কাছে তুরস্ক আছে, আমার কাছে আমেরিকা আছে, আমার কাছে চায়না আছে, এই ধরনের চিন্তা দিয়ে যদি কেউ প্রভাবিত করতে চায় প্রধানমন্ত্রীকে, আমার মনে হয় সেটা সুদূর প্রসারী কোনো ভালো বুদ্ধি হবে বলে আমার কাছে মনে হয় না। ভারতের সাথে বন্ধুত্বের দরকার নাই, ভারতের সাথে বৈরিতারও দরকার নেই আমি মনে করি। হ্যাঁ, দুই দেশের সাথে একটা উইন উইন সিচুয়েশনের থেকে আমাদেরকে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। একেবারে শেষের দিকে আসছে, একটা বিষয় হচ্ছে জিনিসপত্রের দাম তো একদম আকাশচুম্বী। এর মধ্যে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট তো মারাত্মক। প্রতিদিন শত শত গার্মেন্টস বন্ধ হচ্ছে। গার্মেন্টস কারখানা বন্ধ হওয়ার পরে বিকেএমই সভাপতি দেখলাম বলছেন যে তাদের অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এইসব কারণে। তো এই যে একটা পরিস্থিতি, সরকার তো সেই তথাকথিত কথাবার্তা যেগুলা যেটা হয় দায় অন্যের ঘাড়ে চাপানো, আগের সরকারকে দায়ী করতেছে। তো আগের সরকারের সময় তো এরকম কোনো ক্রাইসিসের কারখানা বন্ধ হয় নাই। শোনেন, সন্ত্রাস, দুর্নীতি, বিদ্যুৎ ঘাটতি, আরো যা যা উন্নয়ন, লুটপাট, সবকিছুর জন্য দায়ী হলো আওয়ামী লীগ সরকার। সব ওনারা করে গেছেন, এই সরকারের কোনো দায় নাই, এবং এর আগে যে সরকার ছিল তাদের কোনো দায় নাই। এইটা ওনাদের যে বক্তব্যতে তাই প্রমাণিত হয়। ওই যে অজুহাত, আপনার এক হাত ও হাত অজুহাত, আপনার তো চাপাতে হবে, কোথাও না কোথাও চাপাতে হবে। তো না হলে এরকমের অথর্ব বিদ্যুৎপন্থী হতে পারে যে বিদ্যুতের কোনো ঘাটতি নাই বলতে পারে, বিদ্যুতের কোনো ঘাটতি নেই এই কথা বলে উনি একটা বিতর্কের সৃষ্টি করে দিচ্ছে। আজকে দেখেন, বিদ্যুৎ বিল তো ডাবল হয়েছে। আমি আমার নিজের বাসার কথা বলতেছি, বিদ্যুৎ বিল তো ডাবল হয়েছে, পাশাপাশি জেনারেটরের তেল কেনাও ডাবল হয়েছে। তাহলে আপনি দেখেন, একে তো আমি বিদ্যুৎ পাচ্ছি না, মানে সঠিকভাবে আমি বিদ্যুৎটা পাচ্ছি না, তার উপরে বিদ্যুতের বিল বাড়িয়েছেন, এবং এখানে নানান রকমের কারসাজি হচ্ছে বলে সবাই বলে। কারণ বিদ্যুৎ বিভাগের যে কর্মচারীদের উপরে আমাদের আস্থা কম, সাধারণ মানুষের আস্থা কম, মিটার ট্যাম্পারিং হয়, বিদ্যুৎ বিল বেশি আসে, তারপরে আবার দাম বাড়ছে, এবং এর পাশে আবার দেখেন জেনারেটরের তেল কিনতে হচ্ছে। তাহলে মানুষ কতটা সহ্য করবে আপনি আমাকে বলেন। গতকালকে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি বাই রোডে, আপনার 6 ঘন্টার রাস্তা 10 ঘন্টা লেগেছে। কেন লেগেছে? 2বার গ্যাসের জন্য 2 ঘন্টা রাস্তায় দাঁড়াতে হয়েছে। মানে গ্যাস নাই, এক পাম্প বলছে যে গ্যাস নাই, আরো আধা ঘন্টা পরে গ্যাস আসবে। আবার আরেক পাম্প বলতেছে যে এখানে প্রেশার নাই, আপনি আধা ঘন্টা অপেক্ষা করেন, প্রেশার উঠাবো। এখন এই যদি দেশের অবস্থা হয়, তাহলে আপনার যেটা খাদ্যদ্রব্যের দাম বাড়বে, মানুষের মধ্যে অস্থিরতা বাড়বে, দুর্নীতির প্রতিযোগিতা বাড়বে, সব জায়গায় একটা অস্থিরতা বাড়বে। এগুলো সরকার মোকাবেলা কিভাবে করবে? হ্যাঁ, আপনি যদি শুধু সরকার যে জায়গাগুলোতে আছে, আমি দেখলাম হয়তো এখনো সরকারের সেই রকমের সময় হয়নি, কিন্তু সেই সময়টা আজকে 6 মাস হয়ে গেছে। 6 মাস হোক, 2 মাস হোক, 1 মাস হোক, আপনার যখন ঘরে অস্থিরতা থাকবে, আপনার যখন খাবারের মানে সংকট থাকবে, আপনার যদি তেলের সংকট থাকবে, বিদ্যুতের সংকট থাকবে, তখন তো আর সরকার কয় মাস ছিল বা কয় মাস আছে, কে করে গেছে, এগুলো তো আর জনগণের বিচার্য বিষয় থাকবে না। জনগণ তো ফুসে উঠলে জনগণ তো আবার রাস্তায় নামবে, এবং সেইটাকে ফুয়েলিং করার জন্য একটা অংশ বসে আছে, যে অংশটা তাদের ভিতরে কোনো কিন্তু অভাব অনটন নাই। তারা যে অংশটা আছে, এই তৌহিদি নাম যারা ব্যবহার করে, এই অংশটা কিন্তু মিডল ইস্ট থেকে টাকা পাচ্ছে, তুরস্ক থেকে টাকা পাচ্ছে, পাকিস্তান থেকে টাকা পাচ্ছে, এবং এই আপনার আমরা শুনেছি যে 29 মিলিয়ন ডলার সেই জুলাইয়ের আন্দোলনের সময় মানে কোনো দেশ ইনভেস্ট করেছে। সেই টাকাগুলো তো তাদের কাছে আছে। সুতরাং তাদের যে অংশটা আছে, তারা খাইয়ে দিয়ে ভালো আছে, কিন্তু বিএনপির যে অংশ
আওয়ামী লীগের যে অংশ এবং জাতীয় পার্টি এবং অন্যান্য দলের যে অংশ, সেই অংশের মানুষ কোনোভাবেই ভালো নাই। আমি দেখেছি গ্রামগঞ্জে, আমি বরিশাল থেকে এসেছি, আমি দেখেছি যে গ্রামগঞ্জে তৃণমূলের যে বিএনপির নেতাকর্মী আছে তাদের ভিতরে চরম মানে ক্ষোভের মানে আভাস আমি দেখেছি, যেটা আওয়ামী লীগের আমলে শেষ সময়ে চরমভাবে হতাশ ছিল আওয়ামী লীগের যে তৃণমূলের নেতা কর্মীরা। তো সুতরাং এটা সরকারকে মাথায় রাখা উচিত। একদম আশা করি এই পরিস্থিতিগুলোর উন্নতি হবে, এবং বিশেষ করে জ্বালানি সংকট না কাটলে যে বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের কারণে যে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। আমি যেটা বলছিলাম, বিকেএম এর সভাপতি হাতেম আলী, মোহাম্মদ হাতেম, তিনি গতকালকেই বলেছেন যে, এবং 30% অর্ডার তো অলরেডি কমেই গেছে, আরো কমতেছে, এবং অর্থমন্ত্রী বলছেন তার কাছে আর কোনো উপায় নাই, 2 বছর আগে কিছু করতে পারেন। তিনি এই 15 বছর 16 বছর কি এমনি চললো? গ্যাস ছাড়াই চললো, বিদ্যুৎ ছাড়াই চললো? ওই যে আপনার এখন যে সংকট আছে, সেই সংকট আগের সরকার সৃষ্টি করে গেছে, এইটাই তো অজুহাত। কিন্তু এইসব অজুহাত তো হবে না, মানুষ তো এইসব অজুহাত খাবে না। হ্যাঁ, আগের সরকার এখন এখন বলতে শোনা যায় রাস্তাঘাটে আগের সরকারই ভালো ছিল, আমরা শুনছি। অন্তত আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করছি সেটা হলো, অন্তত রাস্তাঘাটে চলাফেরার যে আতঙ্কটা, এই যে মব আতঙ্ক, এই তৌহিদি আতঙ্ক, এই আতঙ্ক থেকে আমরা মুক্ত ছিলাম। রাইট। অসংখ্য ধন্যবাদ প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তখন যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা।